শাখের করাতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। যারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বেকার যুবক যুবতী রয়েছেন, কাজের আশায় ঘুরে বেড়াচ্ছেন কিন্তু সরকার কথা শুনছে না, তাহলে এক্ষেত্রে আমাদের কি করণীয় এবং প্র্যাকটিক্যালি কি কোনো রাস্তা আছে? আমি একটা নতুন রাস্তা বা দিক নির্দেশ করার চেষ্টা করব, একটা বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, অনেকেই বলতে পারেন যে রাজনৈতিক দল খুলে সেটা প্র্যাকটিক্যালি পসিবল না। যেটা প্র্যাকটিক্যালি পসিবল সেইটার কথাই হবে। এবং এইখানে দেখতেই পাচ্ছেন রোজগার নিশ্চয়তা আইন, আমি যে বইটা থেকে দেখাচ্ছি। আর এইটা হচ্ছে আপনারা বুঝতেই পারছেন ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005-এর কথা বলছি। এই নারেগা যে পাস, অর্থাৎ আপনি খুব সহজ ভাষায় গ্রামগঞ্জের মানুষ বলে যে 100 দিনের কাজ, ওইটা কিন্তু একটা আইনের ভিত্তিতে। সেই আইনটা নিয়েই আজকে আমি কথা বলবো। এখানে কি করা হয়েছিল 2005-এ, যারা কায়িক শ্রম দিতে মানে প্রস্তুত তাদের জন্য অন্তত 100 দিনের কাজের ব্যবস্থা সরকারকে নিশ্চিত করতেই হবে, বাধ্য, যারা শ্রম দিতে ইচ্ছুক। তো সেই ক্ষেত্রে সেই আইনে বলা হয়েছিল 15 দিনের মধ্যে মানে কাজ দিতে। আমি খুব সংক্ষেপে বলছি। এবং যদি কাজ না দিতে পারে তাহলে কিন্তু জরিমানারও ব্যবস্থা করা হয়েছে। মানে সরকারকে কাজ দিতেই হবে কেউ যদি কাজ করতে চায়, অন্তত 365 দিনের মধ্যে 100 দিন একটা ন্যূনতম বেতনে। ঠিক? তাহলে যারা হচ্ছে কায়িক শ্রম দিতে, কিন্তু এখানে যারা পড়াশোনা করেছে, একটা স্কিল ডেভেলপমেন্ট করেছে, তো তার কাজের জায়গা পাচ্ছে না, তাহলে সরকারকে এটা নিশ্চয়তা করতে হবে আইনের মাধ্যমে, মুখের কথায় না, আইনের মাধ্যমে আইন এনে যে এদেরকে অন্তত একটা ন্যূনতম বেতনে কাজ দিতেই হবে। এবার আমি ইউরোপের অনেক দেশেও কিন্তু এই ধরনের ব্যবস্থা রয়েছে। না দিতে পারলে এই যে জরিমানা বা বেকার ভাতা বলতে পারেন, সেই রকম ব্যবস্থা রয়েছে। কিন্তু এইটার কনসেপ্টটা কিন্তু ইউরোপীয় দেশে আমি দেখেছি একটু আলাদা। আলাদা কি কোন দেশে? ধরুন আপনি কোনো একটা কাজ করছেন, হঠাৎ করে সেইখানে আপনার কাজটা ছুটে গেল, তাহলে সরকার অন্তত আপনাকে ইমিডিয়েট সাপোর্টের জন্য 2 থেকে 3 মাস এরকম আপনাকে মানে সময় দেবে এবং আপনাকে কিছু ন্যূনতম ভাতা দেবে। এমন না যে ওই ভাতাটা নিয়ে আপনি বসে যাবেন, কিন্তু আপনি যদি ধরেন ওই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ আবার খুঁজে না পান, তাহলে কিন্তু ওই ভাতাটা চলে যাবে। তো মানে সিস্টেমটা এরকম যে আপনাকে কাজ খুঁজতে হবে, কিন্তু ইমিডিয়েট যদি কোনো কোম্পানি থেকে আপনার জব চলে যায়, সঙ্গে সঙ্গে আপনি না খেতে পেয়ে মরবেন না, এইটুকু গ্যারেন্টি কিন্তু সরকার দেয়। তো এখানেও আমাদের যারা কায়িক পরিশ্রম করে তাদের জন্য একটা অ্যাক্ট 2005 সালে কিন্তু ইউপিও 1 কিন্তু এসছিল, মানে নিয়ে এসছিল। তো এইবার এইখানে আরও এক বিষয় বলা হয়েছে যে মজুরির ক্ষেত্রে কি কি বলা রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন এই আইনের, আমি দেখাচ্ছি যে এইখানে প্রতি সপ্তাহে আপনাকে মজুরি দিতে হবে। কাজ করালেন টাকা দেবেন না সরকারি, এরকমটা নয় কিন্তু। অনেক দেখবেন 100 দিনের কাজের টাকা পায় না, কিন্তু এইখানে পরিষ্কার বলা হচ্ছে প্রতি সপ্তাহে দরকার পড়লে সরকার নির্দেশ দিতে পারে কাজের দিনের দিন দিতে হবে। এবং এক পক্ষকালের বেশি কিন্তু হবে না। যদি না দিতে পারে তাহলে কিন্তু এই যে মানে শিডিউল 2, ওই আইনের শিডিউল 2 অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু মানে আপনাকে জরিমানা করা হতে পারে। এবার যদি এই টাকাটা না দেওয়া হয়, আপনি দেখবেন এইখানে দেখুন 1936 সালের মানে আইন অনুযায়ী কিন্তু ক্ষতিপূরণ পাওয়ার অধিকার কিন্তু শ্রমিকের রয়েছে। এবার বলুন 1947 সালে তো স্বাধীনতা হয়েছে। দেখুন, যারা সংবিধানটা বোঝেন, সংবিধান কিন্তু আকাশ থেকে পড়েনি। রেগুলেটিং অ্যাক্ট থেকে ব্রিটিশ ইন্ডিয়ার যতগুলো অ্যাক্ট হয়েছে, অনেক অ্যাক্ট কি মানে আইন কিন্তু এখনও রয়ে গেছে। রিসেন্টলি এখন অনেক পরিবর্তন হয়েছে, বাট ব্রিটিশ আমলের প্রচুর অ্যাক্ট কিন্তু এই লকডাউন যে করা হয়েছিল সেটাও ব্রিটিশ পিরিয়ডের অ্যাক্ট অনুযায়ী করা হয়েছিল। তো 1935 সালের যে মানে আমাদের সংবিধান, মানে ব্রিটিশ ইন্ডিয়ার যে সংবিধান রচনা, সেটা কিন্তু আমাদের মূল সংবিধানের একটা কাঠামো তৈরি করে দিয়েছে। যাই হোক, সেই প্রসঙ্গে যাচ্ছি না। আমি বলতে চাইছি যে এই আইনের মাধ্যমে, কারণ আমরা সংখ্যালঘু, আমাদের কথা তো কেউ শুনবে না, আর মুখের কথারও কোনো দাম নেই। অতএব যারা ন্যূনতম একটা স্কিল আছে, যে স্কিলই হোক, আমি ধরুন পড়াতে পারি, তাহলে আমাকে যদি সরকার মানে কোনো শিক্ষকতার জায়গায় দিতে পারে, কাজ দিতে পারলো, আর না দিতে পারলে তার জরিমানা স্বরূপ তাকে আমাকে একটা নির্দিষ্ট ভর্তুকি দিতে হবে। এবং এটা একটা নির্দিষ্ট বয়স পিরিয়ড, ধরুন 20 থেকে 35 বছরের মধ্যে যুবকদের, যাদের স্কিল থাকবে না তাদেরকে স্কিল দেওয়া হবে। যদিও সেটা অনেক ক্ষেত্রে অনেক প্রকল্পের মাধ্যমে করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এইটা একদম আইনি বৈধতার মধ্যে আনতে হবে যে সবাইকে দিতে হবে। যে কাজ করতে ইচ্ছুক, ধরুন আপনি কোনো একটা কাজ করতে ইচ্ছুক, আপনার ইচ্ছা আছে কিন্তু আপনি পাচ্ছেন না, তো সেই জায়গাটা তৈরি করে দেবে সরকার এবং নিশ্চয়তা করবে সরকার। এবং এই রকম একটা আইনের মাধ্যমে এইটা আমরা করতে পারি। কিন্তু আমি যদি এখনই বলি যে আমরা সরকার গঠন করব নতুন করে, এটা প্র্যাকটিক্যালি পসিবল নয়। যেটা পসিবল আমি সেই কথাই বলছি। এরকম যদি আপনাদের আরও কোনো সাজেশন থাকে, আমি একটা নতুন দিক নিয়ে আলোচনা করলাম, নিশ্চয়ই যদি সম্ভব হয় আমরা এই আলোচনাটা আরও এগিয়ে নিয়ে যাব। যদি আপনার মানে
আগ্রহ প্রকাশ করেন যে এই বিষয়ে এরকমভাবে আলোচনা করা যায় কিনা, এবং এই আইন সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করতে পারি। এখন আপনি মোবাইলে যে কোনো সময় দিতে পারেন, কিন্তু এইটা অ্যাকচুয়ালি আমি 2009-এর দিকে কিনেছিলাম এই বইটা। আমি কিন্তু এই সব বিষয় নিয়ে দীর্ঘদিন থেকে নাড়াঘাটা করি বলেই এই কথাগুলো আমি মানে বলছি, বা মানে কোথাও অন্যায় দেখলে বলতে ইচ্ছে করে। সব কিছু হয়তো খোলাখুলি বলা যায় না, কিন্তু এইটা 12 টাকা দিয়ে, যদিও সরকারি তো এই 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 দেখুন, এই 2007-এ এটা প্রথম প্রকাশ হয়েছিল, 9 আমার কেনা, 9-এর এডিশন। তো এই রকম যদি শিক্ষিত বেকারদের জন্য একটা আইন আনা যায়, তাহলেও তো কিছুটা অন্তত সুরাহা করা যেতে পারে। তো এ বিষয়ে আপনাদেরও মতামত চাইছি, এবং মানে এই এইটা এবার এই জিনিসটাকে আবার চ্যানেলাইজ করতে হবে, কিভাবে প্রেশারাইজ করে একটা বিল আনা যায়, সেটার আলাদা প্রসঙ্গ, সেটার জন্য একটু খাটতে হবে, কিন্তু এটা প্র্যাকটিক্যালি পসিবল। যেটা প্র্যাকটিক্যালি পসিবল না, আমরা সরকার গঠন করব, তারপরে আমাদের সমস্ত অভাব ততদিনে চুল পেকে ধরে যাবে, কারণ কর্পোরেট মডেলে আপনি চলতে পারবেন না। এখন কর্পোরেট মডেল, অত ফান্ডিং কোথায় পাবেন? একটা পলিটিক্যাল পার্টি চালাতে গেলে কত টাকা লাগে, আইডিয়া আছে কোনো? তো যাই হোক, আলোচনাটা কেমন লাগলো নিশ্চয়ই মতামত দেবেন, এবং নেক্সট আপনাদেরও যদি কোনো বক্তব্য থাকে সেগুলো আমরা এই চ্যানেল ডিসকাস করতে পারি। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে নাম্বার নিয়ে আমাকে অবশ্যই মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, যে এই বিষয়টা নিয়ে বা এই দিকটা নিয়ে আলোচনা করা যেতে পারে কিনা। নিশ্চয়ই আমরা আলোচনা করব। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।